নমস্কার। আজকের আলোচনা শুরু করছি একটা ভয়ঙ্কর সংখ্যা দিয়ে ৭.55 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের বাজারে ভারতীয় বিনিয়োগকারীদের ঠিক এই পরিমাণ টাকাই লোকসান হয়েছে। ভাবা যায়? উফ! একদিকে সেন্সেক্স পড়ল ১২৩৬ পয়েন্ট আর নিফটি ৬৬৫ পয়েন্ট। মানে পরপর ৩ দিনের যে একটা জয়ের আনন্দ ছিল, একটা স্বস্তির হাওয়া বইছিল, সেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে যেন উধাও হয়ে গেল। একদম পুরো উধাও। ৩ দিনের একটা ধারাবাহিক পদ্যম দেখে অনেকেই ভাবছিলেন যে বাজার হয়তো খারাপ সময়টা কাটিয়ে উঠেছে। কিন্তু আজকের এই একটাই সেশন পুরো সপ্তাহের ছবিটা শুধু ঘুরিয়ে দেয়নি, বরং একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। ঠিক এখানেই আমার প্রশ্নটা, এটা কি শুধুই একটা সাধারণ প্রফিট বুকিং ছিল? মানে যারা লাভ করেছিল তারা শেয়ার বেচে টাকা তুলে নিল? নাকি এর পিছনে আরও অনেক বড়, অনেক গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যের জট খুলতে চলেছি। আমরা সেই পারফেক্ট ঝড়ের কথা বলবো যা আজ দালাল স্ট্রিটে আছড়ে পড়েছে। ঠিক তাই, পারফেক্ট। ঝড় শব্দটা একদম উপযুক্ত, কারণ আজকের এই পতনের পেছনে গ্লোবাল এবং লোকাল কারণের এক অদ্ভুত ককটেল আছে। একটা দুটো কারণে এটা হয়নি। আচ্ছা, বেশ কয়েকটা নেতিবাচক জিনিস ঠিক একই সময়ে একই দিনে এসে মিলে গেছে। আমরা এক এক করে সবকটা স্তর খুলে দেখব, যাতে বিনিয়োগকারীরা পুরো ছবিটা স্পষ্টভাবে বুঝতে পারেন। তাহলে চলুন গভীরে যাওয়া যাক। প্রথমে দেখে নিই আজকের বাজারের অ্যাকশনটা ঠিক কেমন ছিল। দিনের শুরুটা কিন্তু বেশ আশাবাজনক ছিল। একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে বাজার খুলেছিল। হ্যাঁ, শুরুটা ভালোই ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে, বিশেষ করে দুপুরের পর থেকে খেলাটা পুরো ঘুরে গেল। দেখে মনে হচ্ছিল যেন একটা সাজানো ফাঁদ। টেকনিক্যাল ভাষায় একে বুল ট্র্যাপ বলে, তাই না? একেবারে সঠিক শব্দ ব্যবহার করেছেন, বুল ট্র্যাপ। মানে দিনের শুরুতে বাজার বাড়িয়ে এমন একটা ভ্রম তৈরি করা হয় যে বাজার আরও অনেক উপরে যাবে। ও আচ্ছা। এই দেখে খুচরো বিনিয়োগকারীরা লোভে পড়ে শেয়ার কিনতে শুরু করে। আর ঠিক তখনই বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, যাদের কাছে অনেক বেশি তথ্য থাকে, তারা তাদের শেয়ার বিক্রি করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যায়। আর তার ফলেই বাজারটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একদম। আজকের ঘটনাটা ঠিক পাঠ্য বইয়ের উদাহরণের মতো ঘটেছে। হেডলাইন সংখ্যাগুলো তো আমরা বললাম, কিন্তু ভেতরের ডিটেলসগুলো নিশ্চয়ই আরও ভয়ঙ্কর। আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে থাকে। অবশ্যই। প্রথম যে জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হলো ইন্ডিয়া ভিআইএক্স, যাকে আমরা চলতি ভাষায় বাজারের ভয়ের মিটার বলি। হ্যাঁ, ভয়ের মিটার। ওটা একদিনে 10.12% বেড়ে গেছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। 10% একদিনে? হ্যাঁ, একদিনে। যখন ভিআইএক্স শান্ত থাকে তখন বোঝা যায় বাজারে একটা আত্মবিশ্বাস আছে। কিন্তু একদিনে যখন এটা ডাবল ডিজিটে বাড়ে, তার পরিষ্কার মানে হলো বড় বড় ফান্ডগুলো ভয় পেয়েছে এবং তারা তাদের পজিশন রক্ষা করার জন্য হেজ করতে শুরু করেছে। অর্থাৎ তারা বাজারের পতনের বিরুদ্ধে নিজেদের বাঁচানোর জন্য ব্যবস্থা নিচ্ছে। এই ভয়ের মিটার বাড়ার প্রভাবটা কি শুধু বড় বড় শেয়ারগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি পুরো বাজারেই এর আঁচ লেগেছিল? বাজারের প্রসার বা ব্রেথ কি বলছে? এটাই তো আজকের পতনের সবচেয়ে চিন্তার বিষয়। এর আঁচ পুরো বাজারে ছড়িয়ে পড়েছে। অ্যাডভান্স ডিক্লাইন রেশিও ছিল মাত্র 0.36। 0.36 মানে? ব্যাপারটা সহজ করে বলি, এনএসইতে প্রত্যেকটা শেয়ার যা বেড়েছে তার বিপরীতে প্রায় 3টে শেয়ার পড়েছে। আরে বাবা! এটাকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের সঙ্গে তুলনা করেন, তাহলে ব্যাপারটা দাঁড়ায় গ্যালারিতে একজন মোহনবাগান সমর্থক গোল দিয়ে আনন্দ করছে, আর তার পাশে 3 জন ইস্টবেঙ্গল সমর্থক হতাশ হয়ে বসে আছে। মানে দুঃখটা আজ প্রায় সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে। একদম। এটা শুধু কয়েকটা বড় শেয়ারের পতন নয়, এটা একটা সার্বিক ব্রড বেসড পতন। আর সেক্টরের কথা যদি বলি, তাহলে তো মনে হচ্ছে কোথাও লুকানোর জায়গাই ছিল না। 11টা প্রধান সেক্টরাল ইন্ডেক্স সবকটাই লাল রঙে বন্ধ হয়েছে। সবকটায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাদের? সবার প্রথমে নিফটি রিয়েলটি, যেটা পড়েছে -2.56%। তারপর নিফটি অটো -2.09%, আর 3 নম্বরে নিফটি এফএমসিজি -1.68%। মানে বাড়ি, গাড়ি থেকে শুরু করে আমাদের রোজকার ব্যবহারের সাবান, শ্যাম্পু সব কিছুর শেয়ারই আজ পড়েছে।
এখানে একটা খুব মজার বিষয় লুকিয়ে আছে, যা আমাদের পরের আলোচনার জন্য একটা সূত্র দিয়ে যাচ্ছে। ও কি সেটা? যে মূল কারণগুলোর জন্য এই সেক্টরগুলো পড়েছে, যেমন ধরুন অপরিশোধিত তেলের দাম বাড়া, ঠিক সেই কারণেই কিন্তু কিছু শেয়ার আবার বেড়েওছে, যেমন ওএনজিসি। ও হ্যাঁ, আমি দেখেছি ওএনজিসি আজ বেড়েছে। প্রায় ৩.৮০% বেড়েছে। কারণটা খুব সোজা। ওএনজিসি তেল উৎপাদন করে, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এদের লাভ হয়। কিন্তু এই রকম দু একটা ব্যতিক্রম ছাড়া মোটের ওপর বাজার জুড়ে ছিল শুধু বিক্রেতাদের একতরফা দাপট। এই সূত্র ধরেই তাহলে আসল জায়গায় আসা যাক। এই যে একতরফা দাপট, এই যে ভয়, এর উৎসটা কোথায়? কেন হলো এই ভয়াবহ পতন? আমার সোর্স বলছে আজকের পতনের পেছনে দুটো প্রধান গ্লোবাল ভিলেন আছে। এক, আমেরিকার ফেডারেল রিজার্ভ, আর দুই, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা। ঠিক ধরেছেন। এই দুটোকে একসাথে বলা যেতে পারে ইল্ড ক্রুড ডাবল ধাক্কা। মানে একদিকে বন্ড ইল্ড বাড়ার ভয় আর অন্যদিকে ক্রুড অয়েলের দাম বাড়ার আতঙ্ক। চলুন প্রথম ধাক্কাটা নিয়ে কথা বলি, ফেডের আতঙ্ক। হ্যাঁ, আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভের শেষ মিটিংয়ের যে মিনিটস প্রকাশ হয়েছে, সেটা নিয়ে বাজারে একটা চাপা উত্তেজনা ছিল। সেখান থেকে ঠিক কি বেরিয়ে এলো? সেখান থেকে যা বেরিয়ে এসেছে সেটা বাজারের প্রত্যাশার ঠিক উল্টো। তাই নাকি? হ্যাঁ, জানা গেছে যে ফেডের কিছু প্রভাবশালী সদস্য সুদের হার কমানোর বদলে আবার বাড়ানোর কথা ভাবছেন। আরে, সবাই তো কমার কথা ভাবছিল। এটা তো বিরাট দুঃসংবাদ, বিরাট দুঃসংবাদ। কারণটা বুঝতে হবে। সারা বিশ্বের বাজার, বিশেষ করে ভারত, গত এক বছর ধরে সস্তা টাকার লোভে চলছিল। সবাই ধরে নিয়েছিল যে সুদের হার এবার শুধু কমবেই, বাড়ার তো কোনো প্রশ্নই নেই। একদম। যেই মুহূর্তে ইঙ্গিত পাওয়া গেল যে টাকা আবার দামি হতে পারে, অর্থাৎ সুদের হার বাড়তে পারে, অমনি সবাই ভয় পেয়ে নিরাপদ আশ্রয়ের দিকে, যেমন ডলার বা সোনার দিকে ছুটতে শুরু করল। ইকুইটি মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা তুলে নিতে শুরু করল। আর দ্বিতীয় ধাক্কাটা, যেটা আপনি বললেন, অপরিশোধিত তেলের আগুন। ঠিক। আমেরিকা ইরান নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $70 ছাড়িয়ে গেছে। আর আমরা সবাই জানি ভারত তার প্রয়োজনের 85% তেল বিদেশ থেকে আমদানি করে, মানে প্রায় পুরোটাই। ফলে তেলের দাম বাড়লে আমাদের অর্থনীতিতে সরাসরি একটা বিরাট চাপ পড়ে। ব্যাপারটা খুব সহজ। ভাবুন আপনার বাড়ির মাসিক বাজেট। যদি হঠাৎ করে রান্নার গ্যাসের বা আপনার গাড়ির পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে যায়, তাহলে তো অন্য সব খরচ, যেমন বাইরে খাওয়া বা সিনেমা দেখা, কমাতে হয়। একদম, অন্য সব দিকে টান পড়ে। দেশের অর্থনীতিও ঠিক সেভাবেই কাজ করে। তেলের দাম বাড়লে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়ে, টাকার দাম ডলারের তুলনায় কমে যায়, আর সবচেয়ে বড় কথা, ইনফ্লেশন হু হু করে বাড়তে থাকে। কিন্তু এখানেই তো গল্প শেষ হচ্ছে না। আমার সোর্স বলছে এই দুটো গ্লোবাল কারণের সাথে আজ আমাদের নিজেদের সিস্টেমেও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, যা এই পতনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। একদম। আজ ছিল ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর জন্য একটি সেটেলমেন্ট হলিডে। এই ব্যাপারটা আজকের পতনের আসল অনুঘটক। এটা একটু ভালো করে বলতে হবে। আজ শেয়ার বাজার খোলা ছিল, ট্রেডিং পুরোদমে চলছিল, কিন্তু ব্যাংকের ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট বন্ধ ছিল। এর মানে কি? এর মানে হলো যে বিনিয়োগকারীরা বুধবারে শেয়ার বিক্রি করে লাভ করেছিলেন বা শেয়ার বিক্রি করে টাকা পেয়েছিলেন, সেই টাকাটা আজ তাদের ট্রেডিং অ্যাকাউন্টে আসেনি। কি বলছেন? টাকাটা ক্লিয়ার হয়নি। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। তার মানে বাইরের শত্রু যখন আক্রমণ করছে, তখন আমাদের নিজেদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এর ফল কি হলো? এর ফলে বাজারে একটা সিনথেটিক লিকুইডিটি ভ্যাকিউম বা কৃত্রিম টাকার অভাব তৈরি হলো। লিকুইডিটি ভ্যাকিউম? হ্যাঁ, যখন বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, মানে এফআইআইস, ওই গ্লোবাল খবরগুলোর কারণে ভয় পেয়ে শেয়ার বিক্রি করতে শুরু করল, তখন তাদের শেয়ারগুলো কেনার জন্য বাজারে যথেষ্ট ক্রেতা ছিল না। কারণ হাতে টাকা নেই। একদম। খুচরো বিনিয়োগকারী বা ডোমেস্টিক ফান্ডগুলোর হাতে টাকা থাকা সত্ত্বেও তারা সেটা ব্যবহার করতে পারছিল না, কারণ টাকাটা সিস্টেমে ক্লিয়ার হয়ে আসেনি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, গ্লোবাল ভয় বিক্রেতাদের মাঠে নামিয়ে দিয়েছে, কিন্তু আমাদের নিজেদের সিস্টেমের একটা অদ্ভুত নিয়মের জন্য ক্রেতারা মাঠেই নামতে পারেনি। ঠিক। ফলে একটা একতরফা খেলা হয়েছে, যেখানে বিক্রেতাদের সামনে কোনো প্রতিরোধী ছিল না। আরে বাবা! এটাকে হাওড়া ব্রিজের সঙ্গে তুলনা করতে পারেন।
ধরুন ব্রিজ থেকে শুধু গাড়ি বেরোতে দেওয়া হচ্ছে কিন্তু কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে কি হবে? ব্রিজটা তো কিছুক্ষণের মধ্যে খালি হয়ে যাবে। আজ বাজারেও তাই হয়েছে। বিক্রেতা ছিল কিন্তু ক্রেতা ছিল না, তাই সামান্য বিক্রির চাপেই বাজার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই দুটো ফ্যাক্টর মানে গ্লোবাল ভয় আর লোকাল তারল্যের অভাব একসাথে না হলে হয়তো পতনটা এত ভয়াবহ হতো না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? এখন সাধারণ বিনিয়োগকারীদের কি করা উচিত? এখানেই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্টটা আসছে বলে আমার মনে হচ্ছে। নিফটি তার 200 দিনের মুভিং অ্যাভারেজ মানে 200 ডিএমএ ভেঙে দিয়েছে। আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন। এই 200 দিনের মুভিং অ্যাভারেজকে টেকনিক্যাল অ্যানালিসিসে বাজারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের লক্ষণ রেখা বলা যেতে পারে। লক্ষণ রেখা, হ্যাঁ, এটা হলো বুল মার্কেট আর বিয়ার মার্কেটের মধ্যে একটা বিভাজন রেখা। নিফটির 200 ডিএমএ ছিল 25,535-এর স্তরে, আর আজ বাজার বন্ধ হয়েছে 25,454-তে, মানে ঠিক তার নিচে। ঠিক তার নিচে। এই রেখার নিচে চলে যাওয়া একটা বড় সড় বিপদ সংকেত। এটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছে যে বাজারের যে দীর্ঘমেয়াদী আপট্রেন্ড বা তেজি ভাবটা ছিল সেটা এখন বড়সড় প্রশ্নের মুখে। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখন মূল কথা কি? যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের এখন কি করা উচিত? অনেকেই তো ভাবেন যে বাজার যখন এত পড়েছে এটাই তো কেনার সেরা সুযোগ। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য আতঙ্কিত হয়ে নিজেদের ভালো শেয়ার বিক্রি করে দেওয়ার সময় এটা একদমই নয়। আচ্ছা, যাদের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চলছে তারা অবশ্যই সেটা চালিয়ে যান, কারণ এই রকম কম দামে আপনারা বেশি ইউনিট কিনতে পারবেন। কিন্তু নতুন করে বিশাল অঙ্ক মানে একবারে অনেক টাকা বিনিয়োগ করার আগে একটু অপেক্ষা করা ভালো। একটা বিখ্যাত কথা আছে, ডোন্ট ক্যাচ আ ফলিং নাইফ। অর্থাৎ পড়তে থাকা ছুরি ধরতে নেই, হাত কেটে যেতে পারে। ঠিক তাই। বাজার কোথায় গিয়ে থামবে সেটা আগে বোঝা দরকার। আর যারা রোজ ট্রেডিং করেন তাদের তো রাতের ঘুম উড়ে যাওয়ার কথা। তাদের স্ট্র্যাটেজি এখন কি হওয়া উচিত? তাদের জন্য খেলার নিয়ম 180 ডিগ্রি ঘুরে গেছে। এতদিন বাজারটা ছিল বাই অন ডিপস, মানে বাজার পড়লেই কেনো। এখন বাজারটা হয়ে গেছে সেল অন র্যালি। সেল অন র্যালি মানে হলো বাজার যদি কোনো কারণে একটু বাউন্স করে বা উপরে ওঠে সেখানেই আবার বিক্রির চাপ আসবে। তাই খুব সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা ট্রেডে কঠোরভাবে স্টপ লস ব্যবহার করতে হবে। ডেরিভেটিভস ডেটা কি বলছে? সেটাও কি একই রকম মন্দার ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, ডেরিভেটিভস ডেটাও চরম মন্দার ইঙ্গিত দিচ্ছে। পুট কল রেশিও বা পিসিআর 0.57-এ নেমে গেছে। 0.57? এটা তো খুব কম। অত্যন্ত বেয়ারিশ, মানে বাজারের ট্রেডাররা নামার দিকেই বেশি বাজি ধরছে। বাজারের প্রতি চরম আস্থাহীনতার লক্ষণ এটা। তাহলে আমি যদি ঠিক বুঝে থাকি এর মানে হলো বাজারে মন্দার দিকে বাজি ধরার লোক অনেক বেশি। ঠিক তাই। তবে এর আরেকটা দিকও আছে। যখন পিসিআর এত নিচে চলে যায় তখন আমরা বলি বাজার খুব বেশি স্ট্রেচড বা ওভারসোল্ড হয়ে গেছে। ওহ আচ্ছা। এর ফলে একটা ছোট অস্থায়ী বাউন্স আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেটা সম্ভবত একটা ফাঁদ হবে। সেই বাউন্সের ফাঁদে পা দিলে চলবে না। মূল ট্রেন্ড এখন দুর্বল, এটাই মাথায় রাখতে হবে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, আমেরিকার ফেডের কঠোর মনোভাব এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বাড়তে থাকা তেলের দাম, এই গ্লোবাল ডাবল ধাক্কা, আর তার সাথে আমাদের দেশের একটা অদ্ভুত সেটেলমেন্ট হলিডের সমস্যা মিলেমিশে দালাল স্ট্রিটে এই রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। আর টেকনিক্যালি বাজার তার লক্ষণ রেখা মানে 200 দিনের মুভিং অ্যাভারেজ ভেঙে দিয়েছে। একদম নিখুঁত সারসংক্ষেপ। এখন আগামী কয়েকদিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিফটি কি আবার তার 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে অর্থাৎ 25,535-এর লেভেলের ওপরে ফিরে আসতে পারবে? এটাই এখন দেখার। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বাজার হয়তো এই ধাক্কাটা সামলে নেবে, আর যদি না হয় তাহলে আরও পতনের জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই 25,535-এর লেভেলটা এখন বাজারের জন্য একটা বড় দেওয়ালের মতো কাজ করবে। আজকের আলোচনা শেষ করার আগে একটা কথা ভাবার জন্য ছেড়ে যাচ্ছি। আমাদের সোর্স ডেটা থেকে একটা জিনিস উঠে এসেছে যা আজকের আলোচনার সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলুন। এফআইআইরা অর্থাৎ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় আইটি সেক্টর থেকে প্রায় 11,000 কোটি টাকা তুলে নিয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয়। ও, এটা একটা বড় খবর। তাদের ধারণা এআই আসার ফলে ভারতীয় আইটি কোম্পানিগুলোর পুরনো বিজনেস মডেল আর হয়তো আগের মতো লাভজনক থাকবে না। আজকের পতনটা যদিও ম্যাক্রো ইকোনমিক কারণে হয়েছে, কিন্তু এই যে একটা বড় সেক্টরে ভিতরে একটা রক্তক্ষরণ চলছে, এটা কি একটা বড় ঝড়ের পূর্বাভাস যা আমরা উপেক্ষা করছি? আজকের এই ঝড়টা কি সেই ভেতরের দুর্বলতাকে সবার সামনে এনে ফেলল? ভাবুন।